হ্যালো ফিউচার খুবিয়ান, তোমাদের অনেকের স্বপ্ন দেশের অন্যতম সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ এই খুলনা বিশ্ববিদ্যালয়। ইয়েস, খুলনা বিশ্ববিদ্যালয়। তোমাদের অনেকের স্বপ্ন খুলনা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ নিয়ে পড়া, অর্থাৎ আইন ডিসিপ্লিন। কারণ তোমরা জানো যে খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু ডিপার্টমেন্টকে বলা হয় ডিসিপ্লিন আর ফ্যাকাল্টিকে বলা হয় স্কুল। যাই হোক, তোমাদের অনেকের প্রশ্ন দেখলাম মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে তোমরা প্রচুর প্রশ্ন করছো। তার মধ্যে কিছু কমন প্রশ্ন যে ভাইয়া খুলনা ইউনিভার্সিটি বা স্যার খুলনা ইউনিভার্সিটি সিনিয়র চান্স পেতে চাই, এখন হচ্ছে সাজেশন দেন। কারণ এর আগের বারে আপনার সাজেশন থেকে অনেক অনেক কমন পড়ছে। যেমন যে লিখিত অংশের যে প্যারাগ্রাফটা পড়ছে, একটু পরেই আমরা দেখব যে লিখিত অংশের যে প্যারাগ্রাফ, দ্য ইম্পর্টেন্স অফ হ্যাভিং আ ড্রিম, এটা কিন্তু আমাদের সাজেশন থেকে পড়ছে। ঠিক আছে, একটু পরে আমরা দেখব। আচ্ছা, সো আজকে আমরা A to Z খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট সম্পর্কে আলোচনা করব। পরবর্তীতে আমরা ধাপে ধাপে অন্য অন্য ইউনিট A, B এবং D ইউনিট নিয়ে সাজেশন দিব ইনশাল্লাহ। ঠিক আছে, যদি সুস্থ থাকি দোয়া করো। আচ্ছা দেখো, সি ইউনিট হচ্ছে কি মানবিকের বেসিক্যালি ইউনিট এটা, বাট এখানে কিন্তু প্রত্যেকটা বিভাগ অর্থাৎ সায়েন্স এবং কমার্সের স্টুডেন্ট কিন্তু এখানে পরীক্ষা দিতে পারে। আমার অনেক পেইড ব্যাচের স্টুডেন্ট রয়েছে উত্তরবঙ্গ থেকে, ঢাকা থেকে, আবার হচ্ছে চট্টগ্রাম থেকে। তারা কিন্তু সায়েন্সে পড়ে, কিন্তু তারা হচ্ছে লর প্রতি একটা অ্যাম্বিশন রয়েছে, তারা কিন্তু সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে। অর্থাৎ সি ইউনিটে কিন্তু এই যে এই সকল ডিসিপ্লিন রয়েছে। ঠিক আছে, বাংলা, ইংলিশ, ইতিহাস, সমাজবিজ্ঞান, অর্থনীতি। সো তোমরা জানো অনেকেই। সো এইগুলো বলে আমি সময় নষ্ট করব না, তোমাদের যে প্রশ্নগুলো সেইগুলো আনসার দিব এবং সাজেশন দিব। ঠিক আছে, আচ্ছা নো মোর টক। দেখো, এখানে খুলনা ইউনিভার্সিটির যে আবেদন যোগ্যতা তোমরা অনেকে দেখছো, এখানে কিন্তু সেকেন্ড টাইম রয়েছে, তারা সেকেন্ড টাইমাররা রয়েছে, তাদের কিন্তু একটা কি বলবো, একটা অনেক বড় অপরচুনিটি। আর একটা কথা বলি, তাদের হচ্ছে জিপিএ মার্ক কম। ঠিক আছে, তোমরা বলছো যে ভাইয়া জিপিএ মার্ক কত। দেখো, এসএসসি এবং এইচএসসি সিউনিটে কিন্তু বলে দেয়নি যে তোমার এসএসসিতে 4 পয়েন্ট লাগবে বা 3.50 লাগবে, বা এইচএসসিতে তোমার হচ্ছে কত, তোমার 3.50 বা সামথিং লাইক দ্যাট লাগবে। বলেছে কি এই দুইটা মিলে, অর্থাৎ এসএসসি এসএসসি এবং এইচএসসি, এসএসসি এবং এইচএসসি কি দুইটা মিলে 7 লাগবে। একদমই কিন্তু সহজ করে দিয়েছে, এই যে দেখো। ঠিক আছে, এটা পড়লে কিন্তু বুঝতে পারবা। অর্থাৎ কি, তোমরা যারা এসএসসি এবং এইচএসসিতে, অনেকের রেজাল্ট ভালো হচ্ছে এসএসসিতে, ধরলাম যে 5 পয়েন্ট, ধরো তুমি এখানে 3 পয়েন্ট পাইছো, কারণ এবারে এইচএসসি 25% রেজাল্ট অনেক খারাপ। ঠিক আছে, ধরলাম 3 পয়েন্ট পাইছো, তাহলে কি তোমার দুইটা মিলে যোগ করলে 8 কিন্তু হয়ে যায়, মানে কি 8 কিন্তু হয়ে যায়। তুমি কিন্তু একটা ভাই প্রিপারেশন শুরু করে দাও। যারা এখনো বলছো ভাইয়া আমি 2 মাস আছে, আমি কি আপনার ওই যে যে স্পেশাল ডায়মন্ড ব্যাচের যে 50% ডিসকাউন্ট চলছে, এই 2 মাসে কি পারবো? তোমরা জানো যে তোমাদের ভাইয়া বিউপিতে, বিইউপি তোমরা অনেকে জানো, যেখানে টপ পজিশন করছিল এবং সাংবাদিকতা, ইকোনমিক্স বা মাইগ্রেশন অন রাখলে লও চলে আসতো। সো আমি যদি উইদাউট প্রিপারেশন নিয়ে চান্স পাইতে পারি, তো তুমি কেন নাই ভাই? আমি কি মঙ্গল গ্রহে থেকে আইছি? ইনশাল্লাহ তুমিও হিউম্যান বিং, আমিও। ইনশাল্লাহ তুমিও পাবে, জাস্ট একটু ধৈর্য ধরো, আল্লাহর উপর ডিপেন্ড করো, অর্থাৎ দাদা সৃষ্টিকতার উপর ভরসা রাখো, এবং এই 2 মাস একটা বেস্ট প্রিপারেশন, যেখানে আমাদের প্ল্যাটফর্মে তোমরা জানো যে এমসিকিউ পাশাপাশি লিখিত অংশ এবং পরীক্ষার A to Z, অর্থাৎ 3টা বিষয় কিন্তু একটা করছে। অর্থাৎ এই যে অনেকের স্বপ্ন যে খুলনা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশ কিভাবে ভালো করব, অনেকে কিন্তু বুঝতে পারছে না যে লিখিত অংশ আমরা কিভাবে কি করব। দেখো, লিখিত অংশের জন্য তোমরা 3টা বই পেয়ে যাবো, এবং A to Z বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, মৌলিক জিকে, প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু সকল লেকচার শিট কিন্তু পেয়ে যাবা। ওইগুলো পড়েই এর আগের বছর যেমন অনেকজন টপ পজিশন করছে, ইনশাল্লাহ তুমিও করবা। ঠিক আছে, আচ্ছা আমি একটু তাড়াহুড়া করছি কারণ নামাজ পড়তে যেতে হবে। বাট তোমাদের যে প্রশ্ন, ভাবলাম যে একটা কারো ইন্ডিভিজুয়াল মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আমি উত্তরটা না দিয়ে একটা লেকচার করি, সেই লেকচারটা অনেকে দেখলে অনেকে বুঝতে পারবে এবং সাজেশনটা পেতে পারবে। ঠিক আছে, আচ্ছা আমি চাইলে কিন্তু এটা পেইড ব্যাচে দিতে পারতাম, বাট এই সাজেশনটা আমি চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট, যারা পেইড ব্যাচ হোক বা নন পেইড ব্যাচ হোক, ঠিক আছে, আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট জানতে পারুক যে কিভাবে কি করতে হবে, বাংলা, ইংলিশ, জিকে বা হচ্ছে তোমার লিখিত অংশ। তোমার একটা ওভারঅল একটা আইডিয়া পাবা, একটা বেস্ট সাজেশন পাবা। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি করছি এই কারণেই, বুঝতে পারছো শুক্রবার নামাজ পড়তে যেতে হবে, তোমরাও পড়বে। আচ্ছা দেখো, এখানে কিন্তু একটা মেজর চেঞ্জ আসছে, সেটা কি ইংলিশে। আমি কিন্তু পেইড ব্যাচের আগে থেকে বলছি যে ইংলিশে কিন্তু ভালো করে ফোকাস দাও। দেখো মিলছে কিনা, দেখছো মিলছে কিনা? দেখো ইংলিশে কিন্তু এইবার 55 মার্ক আসবে এমসিকিউ প্লাস লিখিত অংশ থেকে, আর বাংলা থেকে মাত্র 25।
এইগুলো তোমরা এমনি পেরে যাবা আমি যেভাবে বলবো, ঠিক আছে। বাট এইটা দেখো তিনি মানে 100% মধ্যে 55% ইংলিশে কভার করে দিয়েছে। আর তোমার হচ্ছে জিকে থেকে 35 নাই 25, ঠিক আছে। আচ্ছা, সো এই হচ্ছে বিষয়। আর নেগেটিভ মার্কিং আছে, আর জিপে মার্ক তো বললাম। আচ্ছা, আরো কি বিষয়? ফি কত ভাইয়া? 1000 টাকা ফি, এর আগের বার ছিল, এইবারও থাকবে ইনশাল্লাহ। সো এইবার হচ্ছে আমাদের মেন যে বিষয় সেটা হচ্ছে সাজেশন, তাই না? তোমাদের যে মানে কি বলবো, তোমার এখনো ওয়েট করে রয়েছে যে ভাই এত বকছে কেন, সাজেশনটা না দিয়ে এত বকাবকি করছে কেন, ঠিক আছে। আচ্ছা, একটু ওই যে বললাম না যে একটু মোশন নিলাম, মানে কি একটু একটা, যাই হোক বাদ দিই ওইসব বিষয়। আচ্ছা দেখো, এর আগের বছর বাংলা থেকে 15 নম্বর আসছিল, এবং কি আমি বলছিলাম শর্ট প্রশ্ন, আমি ফার্স্টে রয়েছি বাংলার, ঠিক আছে। বাংলায় আমি লিখিত অংশ সাজেশন দিচ্ছি। দেখো বাংলায় 10 মার্ক, এই 10 মার্ক কখনো ঢাকা ইউনিভার্সিটির মতো ওই উদ্দীপক দিবে না। যদি একটা উদ্দীপক দিয়ে দেয় তাহলে এখানেই শেষ। কি দেবে? এই ধরনের শর্ট প্রশ্ন দিবে। আর আমি বলছিলাম যে এই শর্ট প্রশ্ন কোথা থেকে পড়বা? এই যে তোমাদের যে পেইড ব্যাচের তোমাদের বাংলা, ইংলিশ, এই যে বাংলার যে সকল লেকচারশিপ দেওয়া হয়েছে, এখানে কিন্তু ইংলিশ বাংলা দুইটাই রয়েছে, ঠিক আছে। এই যে খুব সুন্দর করে, যেমন ভাব সম্প্রসারণ, আমি কি বলছিলাম? ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম এবং অনুচ্ছেদ। এর আগের বার কিন্তু অনুচ্ছেদ পড়ছে, ওই যে জুলাই জুলাই যে অভ্যুত্থান থেকে, এখান থেকে কিন্তু তোমার হচ্ছে কি পড়ছে। সো এখান থেকে প্রত্যেকটা বিষয় A to Z, এই যে শর্ট প্রশ্ন প্রত্যেকটা বিষয়, এই যে এগুলো হচ্ছে এক্সপ্লানেশন, মানে কোনো একটা গুরুত্বপূর্ণ লাইনের এক্সপ্লানেশন, যেমন পিঠে রক্ত জমার মতো ক্ষত, ঠিক আছে। ঘাতকের অশুভ আস্তানা, সালামের আজ, চোখে আজ আলোচিত ঢাকা। তারপর কি সেই ফুল আমার প্রাণ, মানে কি গুরুত্বপূর্ণ যে লাইনগুলো কবিতার বা ছোট গল্প, অর্থাৎ এক কথায় গদ্য পদ্য নাটক উপন্যাসের A to Z কিন্তু এই লেকচার শিটে কিন্তু দেওয়া রয়েছে। এগুলো পড়লে এনাফ, ঠিক আছে। আর আমি যেভাবে বলবো সেগুলো পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। সো এই যে শর্ট প্রশ্ন পড়তে হবে। তারপর দেখো ককনদ ও করন্ত সমার্থক শব্দ, সমার্থক শব্দ মানে কি বলবো, মাস্ট আসবেই ইনশাল্লাহ। সো দেখো খেয়াল করে দেখতে পারবে, আমি সব পড়বো না, অনেক সময় যাবে। সো এখানে দেখো, এখানে সব কিন্তু গ্রামার থেকে আসছে ভাইয়া। একটা দেখো তিনি ইংলিশ ফার্স্ট পেপার থেকে আসছে, ইংলিশ ফার্স্ট পেপার নাই, বাংলা ফার্স্ট পেপার থেকে আসছে। হ্যাঁ, যে গদ্য পদ্য, যে অপরিচিত গল্পের লেখককে বা বিদ্রোহী কবিতার কোন একটা লাইন দিল, বললো যে এই লাইনের এটার অর্থ কি, নো, আসছে কি সব গ্রামার থেকে। সো এই শর্ট প্রশ্ন যদি 5টা আসে, ফের কিন্তু গ্রামার থেকে আসবে। ফের কি থেকে আসবে? গ্রামার থেকে। আবার দেখো 2 নম্বর কিন্তু ফের গ্রামার থেকে দিয়েছে, যে কারক টারক, হ্যাঁ, সাপেক্ষ সর্বনাম, তারপর কি যুক্ত ব্যঞ্জন, হ্যাঁ, ফের কিন্তু হচ্ছে কি 10টা প্রশ্ন কিন্তু দিয়েছে গ্রামার থেকে। সো গ্রামার এই টপিকটা আমি যেভাবে বলছি, আমি কিন্তু সাজেশন দিয়ে দিয়েছি কোন কোন টপিকগুলো ফের দিব ইনশাল্লাহ। আচ্ছা, সো বাংলার ক্ষেত্রে কি কি পড়বা? বাংলার ক্ষেত্রে পড়বা হচ্ছে গ্রামারের যে টপিকগুলো আমি সাজেশন দিব সেইগুলো পড়বা শর্ট প্রশ্ন আকারে। আচ্ছা, আরেকটা কি, যদি লিখিত আসে, যেমন এর আগের বার এই যে অনুচ্ছেদ দিয়েছে, ঠিক আছে, লিখিত, এইবারও কিন্তু দিতে পারে। যে মনে করো এই 10 নম্বর তো লিখিত বাংলায়, এখান থেকে 5 নম্বর দিলে হচ্ছে তোমার এই যে শর্ট প্রশ্ন, আর 5 নম্বর এরকম একটা লিখিত দিলেও, সেটা কি অনুচ্ছেদ বা হচ্ছে ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম, এই যে, বা আরেকটা দিতে পারে এক্সপ্লানেশন, মানে কি ব্যাখ্যা, ঠিক আছে, মানে কি ব্যাখ্যা কোন একটা, ওই যে বললাম যে গুরুত্বপূর্ণ লাইনের গদ্য পদ্য নাটক উপন্যাস থেকে, একটু আগে দেখাইলাম না, কোথায় গেল, এই যে বললো যে শির নিহারি আমায় নত শির ওই শিকর হিমাদ্রি, লাইনটা দ্বারা তুমি কি বোঝো, বা লাইনটি তারা লেখক কি বুঝাইছেন, ঠিক আছে। এরকম যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে প্রত্যেকটা কিন্তু এখানে আছে, ঠিক আছে। সো এগুলো পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে মাত্র কিন্তু 3-4টা টপিক থেকে কিন্তু আসবে, কারণ 10 মার্ক বাংলায়। আর বাংলা নিয়ে টেনশন নাই, ইংলিশে কিন্তু মেইন ফ্যাক্ট, কারণ 30 নম্বর। আচ্ছা, সো বাংলার আমি কিছু সাজেশন দিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে পড়বা হচ্ছে এই যে ধ্বনি পরিবর্তন, এর আগের বার কিন্তু আসছে, আমি কিন্তু সাজেশন দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, একটু জুম করে দিই। নত্য সত্য বিধান, সন্ধি। এখন ভাইয়া এগুলো কিভাবে পড়বো? দেখো ধ্বনি পরিবর্তনের মধ্যে যে অনেকগুলো টপিক দেওয়া রয়েছে না, যেমন অভিশ্রুতি, অপিনিহিতি, ঠিক আছে। এই যে অভিশ্রুতি কাকে বলে বা অপিনিহিতি কাকে বলে, জাস্ট বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবা যে অভিশ্রুতি কাকে বলে, তারপর কি তোমার অপিনিহিতি বা হচ্ছে তোমার আরো যে বিষয়গুলো রয়েছে সহলোপ। সো এইগুলো জাস্ট বেসিক কনসেপ্ট মুখস্থ করতে হবে না, আর একটা করে এক্সাম্পল, মানে কি উদাহরণ জেনে রাখবা। আচ্ছা, নত্য সত্যবিধান বললো যে নত্য সত্যবিধানের একটা রুলস লেখো উদাহরণ সহ, শেষ। আচ্ছা, সন্ধি। আচ্ছা, তারপর কি এখান থেকে পড়বা হচ্ছে পড়বা, আচ্ছা এখান থেকে পড়বা সমাস, সমাসটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, সমাস কিভাবে পড়বা? সাপোজ বললো অপাদান কারক এবং অধিকরণ কারকের মধ্যে, আচ্ছা কারক চলে যাচ্ছি, সমাস, সমাসের মধ্যে হচ্ছে সাপোজ বহুব্রীহি সমাস
যে কাকে বলে উদাহরণ দাও, বা সমাস থেকে মনে করো বললো যে উপমান এবং উপমিত কর্মধারয় সমাসের মধ্যে পার্থক্য লেখো একটা উদাহরণ সহ, শেষ। আচ্ছা, উপসর্গও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, উপসর্গ পড়বা, সমাস পড়বা। আচ্ছা, কীট প্রত্যয় এগুলো আমি বলবো, হ্যাঁ প্রত্যয়টা একটু দেখো, ঠিক আছে, প্রত্যয় একটু দেখো। আচ্ছা, ডেফিনেশন আকারে আসতে পারে বা কোনো একটা এক্সাম্পল দিয়ে বলবো একটা কোন প্রত্যয়, কীট প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়, ঠিক আছে। আচ্ছা, পদ পরিবর্তন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। পদ পরিবর্তন জিনিসটা কি? পদ পরিবর্তন মনে করো বললাম যে সত্যি, সত্যি এটা কি ভাই? এটা হচ্ছে বিশেষণ নাকি হচ্ছে বিশেষ্য, মানে কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? সো বলবে যে সত্যি এর বিশেষণ কি, মানে কি অ্যাডজেক্টিভ কি? সত্যি কিন্তু হচ্ছে একটা নাউন, ঠিক আছে। আর সত্য, যেমন আমি বললাম সত্য কথা, কি বললাম? সত্য, সত্য কথা। তো এই কথা এটা কিন্তু হচ্ছে নাউন। তো নাউনের আগে কি কি ধরনের কথা? সত্য, মিথ্যা, কি ধরনের কথা? তাহলে কি এটা কিন্তু অ্যাডজেক্টিভ। সো এটা হচ্ছে কি পদ পরিবর্তন, যে একটা পদ থাকবে ওটা নাউন করো বা অ্যাডজেক্টিভ করো। আচ্ছা, তারপরে এই যে ক্রিয়াপদ অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে কারক বিভক্তি, একটু আগে বললাম যে অপাদান কারক এবং অধিকরণ কারকের মধ্যে পার্থক্য লেখো উদাহরণ সহ, ঠিক আছে। বেসিক কনসেপ্ট যে অধিকরণ কারক স্থান কাল সময়কে অধিকরণ কারক বলা হয়, একটা এক্সাম্পল, শেষ। আচ্ছা, একদম সহজ কিন্তু বাংলার। আচ্ছা, বাক্য প্রকরণ একটু দেখবা। আচ্ছা, বাচ্য দেখার দরকার নাই, উক্তি দরকার নাই, বাক্যের শ্রেণী বিভাগ, এই যে তাহলে কি বাক্য শ্রেণী বিভাগ, বাক্য প্রকরণ, কারক বিভক্তি, ক্রিয়াপদ, পদ প্রকরণ, প্রত্যয়, উপসর্গ, সমাস, সন্ধি, নত্ব শর্তবিধান, ধ্বনি পরিবর্তন, এই তো। আচ্ছা, আরেকটু যদি অ্যাড করি, ওই যে বাংলা যে মুখস্থ বিদ্যাগুলো, যেমন এক কথায় প্রকাশ, বাগধারা, সমর্থক শব্দ তো মাস্ট, পারিভাষিক শব্দ, ঠিক আছে, এই যে বিষয়গুলো অবশ্যই কিন্তু দেখতে হবে। আরেকটা বিষয় আমি বাংলায় বলবো, বাংলা সাহিত্য, ঠিক আছে। কারণ এর আগে দেখো বাংলা সাহিত্য থেকে কিন্তু আমাদের লেকচার শিট থেকে একটা প্রশ্ন পড়ছে, সেটা কি? এই যে কার মত অনুসারে দিস কানায় 17 শতকের কবি, এটা কিন্তু বাংলা সাহিত্য থেকে পড়ছে, এটা কিন্তু টেক্সট বুক থেকে পড়তে পারে। যে বললো যে শিউলিমালা এটা কার লেখা, বা শেষের কবিতা এটা কি? শেষের কবিতা একটা উপন্যাস, বাট শেষের লেখা কিন্তু একটা কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথের, ঠিক আছে। এরকম কিন্তু বাংলা সাহিত্য থেকে পড়তে পারে। সো চিন্তা নাই, এই যে লেকচার শিটে 3টা বই দেওয়া হবে, এখানে কিন্তু সব বিষয় রয়েছে A to Z, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই। এই যে ইংলিশের অনেকের ট্রান্সলেশন করতে পারে না, যে ভাই আমি কিভাবে লিখবো, লিখতে তো পারি না আমি ইংলিশে। সো এত বেশি প্যারা নাই, কারণ দেখো এর আগে কিন্তু খুলনা ইউনিভার্সিটি কিন্তু কি যে ট্রান্সলেশন কিন্তু পড়ছে, যে যে মুগ্ধ নিয়ে, মুগ্ধ ভাই নিয়ে একটা কিন্তু ট্রান্সলেশন পড়ছে। এই যে মুগ্ধ তার আত্মত্যাগের মাধ্যম জাতিকে বৈষম্যহীন সমাজ গ্রহণের শর্ত দেখিয়েছেন, ঠিক আছে, 1 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাদের জন্য কি এই যে যারা ট্রান্সলেশন করতে পারে না, এই রুলসগুলো দেখলে কিন্তু হয়ে যাবে। যে তুমি মনে করো কাজটি গতকাল করা যায়নি, তাহলে কি দ্য ওয়ার্ক কুড নট বি ডান ইয়েস্টারডে, মানে কি এই যে রুলসগুলো এগুলো একটু পড়বা। এবং যেমন অতীতে করা যায়নি, বা ভদ্রভাবে কাউকে অনুরোধ করা, তারপরে এগুলো অনেক রুলস দেওয়া রয়েছে যেগুলো আসে, ঠিক আছে, এগুলো দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। যেভাবে বলবো সেভাবে করলে ইনশাল্লাহ হয়ে যাবে। অলরেডি কিন্তু অনেকজন ভর্তি হয়ে গেছে। আচ্ছা, সো বেশি সময় নিবা না, কারণ যত বেশি টাইম নষ্ট করবে তত বেশি তোমার ক্ষতি। যদি স্বপ্ন থাকে খুলনা বিশ্ববিদ্যালয়, দেশের অন্যতম পাবলিক ইউনিভার্সিটি খুলনা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। আচ্ছা, সো এখানে চান্স পেতে গেলে অবশ্যই কি তোমাকে ভালো করে পড়তে হবে। এই যে তুমি এই বাসে চলবা কয়েক মাস পর ইনশাল্লাহ, ঠিক আছে, ইনশাল্লাহ, ঠিক আছে। একটু মোটিভেশন দিলাম। আচ্ছা, যাই হোক, আমরা পরে দেখবো। আচ্ছা, এটা একটু বন্ধ করি। আচ্ছা, আমি কিন্তু অনেক মানে ইনফর্মাল কথা বলি আমার স্টুডেন্টের সাথে, অত ফর্মাল ভাবে কথা বলি না, তোমরা কথা দেখে বুঝতে পারছো। আচ্ছা, আর আজান দিয়েছে, নামাজ পড়তে হবে, এই জন্য একটু তাড়াতাড়ি করছি। তাহলে কি বললাম, বাংলা শেষ, বাংলা সাজেশন দেওয়া শেষ, মাত্র 2-1টা আইটেম পড়বা। আর এমসিকিউর জন্য, মানে ওই যে বাংলার যে এমসিকিউ 10টা আসবে সেটার জন্য কি করবা, দেখো এর আগের বছর যদি আমরা দেখি বাংলা এমসিকিউ তোমার হচ্ছে টেক্সট বুক থেকে কিন্তু প্রায় 5 থেকে 6টা কিন্তু ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি কিন্তু দিয়ে দিয়েছে বাংলায়, দেখছো এই যে। আচ্ছা, একটু দেখাই। আচ্ছা, তোমাদের অনেকের স্বপ্ন ল ডিপার্টমেন্ট নিয়ে পড়া, আইন বিভাগ নিয়ে, সো তোমরা পারবা ইনশাল্লাহ, একটু চেষ্টা করো। আচ্ছা, দেখো এই যে উপসর্গ থেকে একটু আগে সাজেশন দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই যে অশুদ্ধ, আর আরেকটা কথা বলবো যে শুদ্ধ অশুদ্ধ, এটা একটু নোট করে রাখো। যে বাক্য শুদ্ধ করো বা কোনো একটা প্যাসেজ দিবে, একটা অনুচ্ছেদ দিবে, বলবো এটা শুদ্ধ করে লিখো, ঠিক আছে। তাহলে এইগুলো ভালো করে পড়বা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, বাক্য শুদ্ধকরণ, এটা এমসিকিউ আসতে পারে, লিখিত আসতে পারে। আচ্ছা, তো দেখো এখানে কি বলছে যে 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে, এই যে এটা কিন্তু তোমার হচ্ছে টেক্সট বুক থেকে আসছে। অষ্টরম্ভা শব্দের অর্থ, এটা কিন্তু টেক্সট বুক থেকে আসছে। আচ্ছা, এখানে কিন্তু অনেক টেক্সট বুক থেকে আসছে। নিহারি শব্দের অর্থ কি, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি দিয়েছে, যে শির নিহারি আমায় অতিশয় শিকর হিমাদ্রি,
তাহলে আমি কি বললাম যে টেক্সট বুক থেকে, এই যে এটাও কিন্তু টেক্সট বুক থেকে আসছে, দেখো এই যে মানে কি যে রাষ্ট্র ওই যে মানব কল্যাণ থেকে পড়ছে, এই যে যার ভিতরে ভয় আমার পথ থেকে পড়ছে। হুম, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে কি 10টার মধ্যে আমি বলবো যে 50% মানে 5টা, 4 থেকে 5টা কিন্তু টেক্সট বুক থেকে দেবে। এখন টেক্সট বুক থেকে কোন কোনগুলো আমি কিন্তু পেইড ব্যাচ সাজেশন দিয়ে দিচ্ছি, সো ভর্তি হয়ে যাও, তোমার সব পেয়ে যাবে ইনশাল্লাহ। আর তাও একটু বলি যে টেক্সট বুক থেকে জাস্ট ওই যে গুরুত্বপূর্ণ যে তোমার হচ্ছে এইচএসসি 25 ব্যাচের, আচ্ছা এইচএসসি 25 ব্যাচের যে শর্ট সিলেবাস, তোমরা অনেকে প্রশ্ন করো ভাইয়া শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস, আমি বলবো যে শর্ট সিলেবাস থেকে 90% আসবে, 90 থেকে 95% শর্ট সিলেবাস থেকে আসবে, আর বাদ বাকি 5% মানে খুবই নগণ্য, এটা খুবই কম ফুল সিলেবাস থেকে আসবে। বাট ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আবার ফুল সিলেবাস থেকে আবার আসে 20%, ঠিক আছে। আচ্ছা, তো খুলনা ইউনিভার্সিটি কিন্তু একদমই সহজ এইচএসসি 25 ব্যাচের, আর এইবার প্রশ্ন ইনশাল্লাহ সহজ দিবে। আচ্ছা ইনশাল্লাহ। দেখো তাহলে কি এই যে তোমার যে গদ্য পদ্য নাটক উপন্যাসগুলো শেষে যে শব্দ টিকা রয়েছে না, যেমন যে নেহারি শব্দের অর্থ কি, দেখে বা প্রত্যক্ষ করে, এটা কিন্তু বিদ্রোহী কবিতার লাস্টে যে শব্দ তো রয়েছে ওখান থেকে কিন্তু আসছে। আবার যে গুরুত্বপূর্ণ লাইন যে যার ভিতরে ভয়, আমি কিন্তু প্রত্যেকটা গদ্য পদ্য লাইন বাই লাইন কিন্তু বোঝাই দিয়েছি, এবং যেটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ সেটা কিন্তু পাশে লিখে দিয়েছে এম, এবং যেটা লিখিত অংশের জন্য গুরুত্বপূর্ণ সেটা পাশে দিয়ে দিয়েছে ডাব্লু, মানে কি এটা রিটেন আর এটা এমসিকিউ। সো এখান থেকে কিন্তু আসছে, দেখছো, মানে আমি একদমই প্রত্যেকটা গদ্য পদ্য নাটক উপন্যাসে লাইন বাই লাইন পড়িয়ে দিয়েছি, এবং এটা লিখিত অংশের জন্য গুরুত্বপূর্ণ পাশে ডাব্লু, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ পাশে এম, একদম সহজ করে দিয়েছি। আচ্ছা, সো সময় নষ্ট করো না যারা ভাবছো যে এই 2 মাসে আদৌ কি পসিবল, তোমাদের ভাইয়া যদি বিউপিতে চান্স পাইতে পারে উইদাউট প্রিপারেশন, ইনশাল্লাহ তুমিও পারবে। আচ্ছা, তাহলে কি বললাম, টেক্সট বুক আর গ্রামার অংশ থেকে এই যে যেগুলো হচ্ছে সাজেশন দিলাম একটু আগে, হুম, একটু আগে, এখান থেকে পড়বা ইনশাল্লাহ পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে ইংলিশে যেটা মেজর পার্ট, অনেকের আতঙ্ক একটা যে ভাইয়া ইংলিশে কি করব। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমি যেটা বলবো, ইংলিশের ক্ষেত্রে এখন দেখো একটু বুঝতে হবে তোমাকে, সেটা হচ্ছে কি এমসিকিউ, সেটা কিন্তু হচ্ছে তোমার আগে ছিল কয়টা, 20টা, এখন কিন্তু 25টা। দেখো রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু হচ্ছে 28টা দেয়, ঠিক আছে। এই 28টা আর এই 25টা বেশি কিন্তু ডিফারেন্ট নাই, মানে 3টা ডিফারেন্ট। কেন বললাম, রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু প্রত্যেকটা টপিক কিন্তু টাচ করে। দেখো এই 25টা এমসিকিউ, এখানে কিন্তু প্রত্যেকটা টপিক, ইভেন এইবার আই থিঙ্ক কম্প্রিহেনশন যে একটা প্যাসেজ আসে, আই থিঙ্ক ওইটা মনে হয় আসবে, মানে কি, বাট আমি বলে দেবো পরে পেইড ব্যাসে যে আসবে কি আসবে না, ঠিক আছে। ওই যে কম্প্রিহেনশন প্যাসেজ দিবে, একটা প্যাসেজ দিবে, টেক্সচুয়াল হতে পারে নন টেক্সচুয়াল, ওখান থেকে 3টা বা 4টা প্রশ্নের আনসার দিতে হয়, কিন্তু এটা কিন্তু আসতে পারে, কারণ কি এমসিকিউ কিন্তু মার্ক বাড়াইছে। আবার কি এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু আসবে, যেমন আমি পেইড ব্যাচের আগে কিন্তু আমি সাজেশন দিয়ে দিয়েছি, যেমন এই যে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলছিলাম যে রাইট ফ্রম ভার্ব, ঠিক আছে। তারপর হচ্ছে কি পার্ট অফ স্পিচ, এই যে জেন্ডারও বলছিলাম, জেন্ডার কিন্তু ইনশাল্লাহ আসবে, জেন্ডার নাম্বার এইগুলো কিন্তু আমি বলছিলাম যে নাম্বার জেন্ডার এগুলো কিন্তু লেস ইম্পর্টেন্ট, কারণ কি এমসিকিউ 20 মার্ক, বাট এখন কিন্তু 25 মার্ক, এখন কিন্তু প্রত্যেকটা টপিক কিন্তু টাচ করবে ওরা, ঠিক আছে। তারপরে কি এখান থেকে দেখো আমি সাজেশন দিয়েছি ভার্ব থেকে আসবে, হ্যাঁ। আচ্ছা, বেসিক্যালি পার্ট অফ স্পিচের মধ্যে ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এই তো অ্যাডভার্ব এইগুলো থেকে আসে, তাছাড়া এই যে কনজাংশন ইন্টারজাংশন এগুলো আসে না। আচ্ছা, তারপর দেখো এখান থেকে বুঝলাম যে তোমার এই যে প্রিপোজিশন, মানে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো পড়বা, গ্রুপ ভার্ব পড়বা, ঠিক আছে। আচ্ছা, টেন্স পড়বা, ভয়েস ন্যারেশন তো এরপর আগের বছর তো আসছে ভয়েস ন্যারেশন থেকে। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফ্রম ভার্ব এটা পড়বা। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স, হ্যাঁ, এখানে আরেকটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, যে ফার্স্ট ক্লজে মানে প্রথম ক্লজে যদি হচ্ছে প্রেজেন্ট টেন্স থাকে, পরবর্তী ক্লজে কি হবে এরকম, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে বলছিলাম যে এগুলো কিন্তু আমি করাইছি সব পেইড ব্যাসে, যে এগ্রিমেন্ট, ইনভার্সন, রিডান্ডেন্সি, হ্যাঁ। আচ্ছা, সো এগুলো জাস্ট একদমই সহজ, 2-1 পৃষ্ঠা করে দেখলেই, মানে 2-1টা রুলস দেখলে হয়ে যাবে। আচ্ছা, সেন্টেন্সটা অনেক গুরুত্বপূর্ণ, আর ফ্রেজ আর ক্লজটা দুইটাই গুরুত্বপূর্ণ, আর যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা গুরুত্বপূর্ণ। তারপরে এই যে সেন্টেন্স কারেকশন তো মোস্ট ইম্পর্টেন্ট, কারণ লিখিত অংশ তো 5 মার্কের জন্য আছে সেন্টেন্স কারেকশন। আচ্ছা, পিন পয়েন্ট ইরও কিন্তু সেন্টেন্স কারেকশন মতোই, বাট ধরো মনে করো এখানে একটা, এখানে এরকম 4টা করে, এখানে রয়েছে এ, এখানে রয়েছে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, বলবো যে এখানে কোনটা ইরো, মানে কি ভুল দেয়া, ঠিক আছে। ধরো বি নম্বর ভুল দেয়া, যে হির পরে এখানে দেওয়া আছে গো, তো হির পরে তো গো হয় না, গোজ হয়, কারণ কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। এটা পিন পয়েন্ট ইরো, এটাও আসতে পারে। আর
ভোকাবুলারি মানে মুখস্থ বিদ্যার মধ্যে তো অবশ্যই আসবেই, কারণ আমি বলেছি যে মুখস্থ বিদ্যা কিন্তু দেখো যদি 25টা এমসিকিউ আসে তার মধ্যে দেখবা হচ্ছে তোমার 12 থেকে 13টাই হচ্ছে সব মুখস্থ বিদ্যা থেকে আসছে, মানে এই ধরনের অ্যান্টোনিম, সিনোনিম, ইডিয়ম, ফ্রেজ, ঠিক আছে, যে এক কথায় প্রকাশ মানে কি সিঙ্গেল ওয়ার্ড, তারপর কি প্রভাব, ট্রান্সলেশন, অ্যানালজি, এর আগে কিন্তু একটা পড়ছে অ্যানালজি থেকে। আচ্ছা, তারপরে লিটারেচার তো মাস্ট, মানে কি খুলনা মাস্টের জন্য ইংলিশ লিটারেচার, ইংলিশ সাহিত্য তো মাস্ট, ফিগার অফ স্পিচ। আর এটা কথা থেকে পড়বা, এর আগের বার কিন্তু আমাদের কমন পড়ছে, সেটা কোন জায়গা থেকে? আচ্ছা, এই যে তোমাদের ভাইয়ার লেকচার শিট থেকে, এর আগের বার কিন্তু পার্সনিফিকেশন থেকে আসছে, ঠিক আছে। সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আসে, ঠিক আছে। যে আইরনি, মানে খোঁচা মেয়ের কথা বলা, যা বলা হয় তার অর্থ বিপরীত, ঠিক আছে। এই যে প্রত্যেকটা কিন্তু এক্সাম্পল খুব সুন্দর করে দেওয়া রয়েছে এখানে। আচ্ছা, তো টেনশন নাই, পেইড ব্যাচের A to Z সমস্ত বিষয় কিন্তু রয়েছে এখানে। হ্যাঁ, সমস্ত বিষয় কিন্তু রয়েছে। আচ্ছা, যাই হোক। সো ইংলিশ লিটারেচার অনেকের অনেক সমস্যা, যেমন এই যে বলতে বলতে দেখো ইংলিশ লিটারেচার যে পার্সনিফিকেশন থেকে আসছে। আচ্ছা, সো সাজেশন এবার দিই। দেখো সাজেশন সেটা হচ্ছে কি, এই যে এগুলো পড়বা, আর লিখিত অংশের জন্য আমি বলবো এই যে তোমাদের যে বইটা দেওয়া হবে, এই বইয়ের যে প্যারাগ্রাফ, এক্সপ্লানেশন, তারপর হচ্ছে তোমার সেন্টেন্স কারেকশন, যেটা এর আগেরবার পড়ছে, কারণ এই যে আগেরবার প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবে। এক তো মানে কি বলবো, এইটুকু একটা লেকচারে সব বিষয় বলা যায় না, ঠিক আছে। এই যে শর্ট প্রশ্ন পড়ছে, শর্ট প্রশ্ন কিন্তু এবারে পড়বে, ঠিক আছে। আর কিভাবে লিখতে হয় আমি কিন্তু পেইড ব্যাচে অলরেডি 3টা ব্যাচে বলে দিয়েছি, ফের একটা ব্যাচ চালু হচ্ছে তোমাদের জন্য, নিউ ব্যাচ, এই 2 মাসের জন্য। সো টাইম নষ্ট না করে ভর্তি হয়ে যাও, যদি স্বপ্ন থাকে পাবলিকান হওয়ার, টপ পজিশন করার, ঠিক আছে। কিভাবে লিখতে হবে এইগুলো, অর্থাৎ তুমি পড়বা কি, যে এক্সপ্লানেশন, প্যারাগ্রাফ, এই যে এই বইটা থেকে, ঠিক আছে। এবং যেভাবে বলবো, তারপর হয়তো সেন্টেন্স মেকিং আসতে পারে, মানে 5টা ওয়ার্ড দিবে। এই যে টেক্সটুয়াল অনেক ওয়ার্ড রয়েছে, টেক্সটের যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো, ঠিক আছে। বললো যে আইসোলেশন, এই ওয়ার্ডটা দিয়ে একটা হচ্ছে সেন্টেন্স মেক করো। এখন কিভাবে সেন্টেন্স মেক করতে হবে তোমরা তো জানো না, ইনশাল্লাহ তোমার পেইড বেসে সব কিছু বলা হবে। তারপর কি প্যারাগ্রাফ রাইটিং, তারপর কি পোয়েম, সামারি, ট্রান্সলেশন, এই তো এক্সপ্লানেশন, এই টপিকের বাইরে কখনো আসবে না। কারণ দেখো এর আগের বার দেখতে পারছো যে শর্ট প্রশ্ন পড়ছে, তারপর কি পড়ছে, শর্ট প্রশ্ন পড়ছে, আচ্ছা, তারপর কি প্যারাগ্রাফ পড়ছে, তাই না। এই যে এই প্যারাগ্রাফ তো আমাদের সলিউশন থেকে পড়ছে, সেন্টেন্স কারেকশন পড়ছে, তাহলে কি এগুলো ফের পড়বে, এবং ইংলিশ লিটারেচার থেকে আর একটু অ্যাড করতে পারে বেশি। আচ্ছা, আশা করি একটা বেসিক আইডিয়া পাইছো কিভাবে কি পড়তে হবে। তারপরও যদি আরো সলিউশন দরকার, আমি পরীক্ষার 1 মাস আগে দিয়ে দেবো। আর পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমরা হচ্ছে, অনেকে বলছো ভাইয়া নাম্বার কোন নাম্বারে বিকাশে টাকা পাঠাবো। আচ্ছা, 017 আগে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপে অ্যাডমিনের সাথে, ঠিক আছে। 017270535, এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করবা, 01727065385। আচ্ছা, সমস্ত বিষয় পেয়ে যাবা। সবার জন্য বেস্ট অফ লাক। সবাই এই খুবিয়ান হও, পাবলিকান হও, লর্ড ব্যাটম্যান চান্স পাও, জজ ব্যারিস্টার হও, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। নামাজ পড়তে যাও, আমিও নামাজ পড়তে যাবো, অনেক দ্রুত ক্লাস নিলাম।